হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #Bubio। আমরা প্রতিদিনের ন্যায় রাত্রি 11টা থেকে সোম থেকে শনি যে লাইভ ক্লাসগুলি করিয়ে থাকি কোয়েশ্চেনের জন্য এবং ইম্পর্ট্যান্ট এন্ট্রান্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেরকম ক্লাসগুলি সোম থেকে শনি করানো হয়ে থাকে। এছাড়াও এবার থেকে স্টার্ট হচ্ছে প্রতি রবিবার সানডেতে আমাদের টপিক বেস ক্লাস, যেখানে সম্পূর্ণ NCERTকে ফলো করে আমরা প্রত্যেকটি টপিক্সের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে নেব, যা তোমাকে বাকি ক্লাসগুলিতে অনেকাংশে অনেক সুন্দরভাবে সেগুলিকে সাহায্য করবে উত্তর করতে। তাই অবশ্যই যারা প্রথম দেখছো বা নতুন দেখছো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, তো অবশ্যই subscribe the button and press the bell icon and for upcoming notification and important classes also। এবং এখানে আমরা মূলত NCERT বেস নিটের জন্য নিটকে মাথায় রেখে আপকামিং 2023-এর নিটকে মাথায় রেখে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি ক্লাস একদম NCERT ওরিয়েন্টেড। NCERTর এক কথায় বলতে পারো পুরো ছেঁকে নেওয়া একটি ক্লাস, যেখানে কনসেপ্ট ম্যাপ সহ আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব, যেখানে আমাদের আজকের টপিকসটি হচ্ছে ব্রিদিং এবং রেসপিরেশন, অর্থাৎ ব্রিদিংসের পার্ট, যেটি দেখো NCERTর চ্যাপ্টার নম্বর 17 যারা NCERTকে কপি করে পড়াশোনা করো তারা মিলিয়ে নিতে পারো, এবং তার সম্পূর্ণ একটি কনসেপ্ট ম্যাপ একটা ক্লাসের মধ্যে আমরা আজকে জেনে নেব যে কি বিষয় নিয়ে আমাদের ব্রিদিং ও রেসপিরেশন বা এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টার থেকে পড়তে হবে সে সম্পর্কিত ধারণা সম্পূর্ণ বাংলা ভাষায় NCERTর ইজি সলিউশন এবং এক্সপ্লেনেশন ইন বেঙ্গলি। তাই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে খুব সহজে NCERT সংক্রান্ত ক্লাসগুলি করতে চাইছো, দেখতে চাইছো, তাদের জন্য একটি অনবদ্য চ্যানেল। তাই আমি আশা রাখবো যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওটি দেখছে বা এই ক্লাসটি দেখছে তারা অবশ্যই তাদের বিভিন্ন বন্ধুবান্ধবদের সাথে ফ্রেন্ডস গ্রুপে এবং স্টাডি গ্রুপে অবশ্যই একটু শেয়ার করে দেবে এবং লাইক করে উপস্থিতির হারটি জানিয়ে দেবে এবং কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক জানাবে, কারণ এই টপিক্সের ক্লাস আগামী দিনে আরও আসতে চলেছে। সো লাইক ইট, শেয়ার ইট ইন ইউর ফ্রেন্ডস গ্রুপ অ্যান্ড স্টাডি গ্রুপ। চলো শুরু করে দিই, কথা না বাড়িয়ে আজকের টপিক্সের কি কন্টেন্ট রয়েছে সেখানে আমরা দেখে নিই। দেখো আমরা একদম বুস্টার টপিক্সে রয়েছি, টপিক্সটিকে একদম বুস্ট করে প্রথমেই জেনে নেব কি বিষয়বস্তু রয়েছে, কি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি চ্যাপ্টার 17 রয়েছি ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসে। সেখানে দুটো বিষয় নিয়ে তোমাকে প্রথমেই জানতে হবে, ইনহেলেশন আর এক্সহেলেশন। এখানে ইনহেলেশন আর এক্সহেলেশন মানে ইনহেলেশন মানে প্রশ্বাস তুমি যেটি গ্রহণ করছো, আর এক্সহেলেশন মানে সেটিকে ত্যাগ করা, অর্থাৎ নিঃশ্বাস আমরা যেটা বলে থাকি। হ্যাঁ, তো সেখান থেকে তোমাকে সেই বিষয় সম্পর্কে অবগত হতে হবে, কি ঘটনা ঘটে এবং কোথায় প্রেশারের তারতম্য ঘটে, তার গ্রেডিয়েন্ট অর্থাৎ নতিমাত্রার কি ঘটনা ঘটে সেই সম্পর্কে ধারণা রাখতে হবে। দেখো কি বলছে, ইনহেলেশন এবং এক্সহেলেশন, দ্য মুভমেন্ট অফ এয়ার ইন দ্য এয়ার ইন অ্যান্ড আউট, তাহলে এয়ার প্রবেশ করবে এবং বেরিয়ে যাবে অফ দ্য লাংস, কোথায় না লাংসের মধ্যে, ইজ ক্যারিড আউট বাই ক্রিয়েটিং প্রেসার গ্রেডিয়েন্ট, কার জন্য না প্রেসার গ্রেডিয়েন্টের জন্য, বিটুইন দ্য লাংস অ্যান্ড অ্যাটমসফিয়ার, অর্থাৎ লাংসের মধ্যে এবং বায়ুমণ্ডলের মধ্যে যে গ্রেডিয়েন্ট প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হবে তার কারণে একবার বায়ু ভেতরে প্রবেশ করবে লাংসের, আর একবার ওটুযুক্ত বায়ু প্রবেশ করবে আর CO2 যুক্ত বায়ু একবার বেরিয়ে যাবে। এবং সেখানে বিশেষত ভালো করে লক্ষ্য করে দেখো যে কোন জিনিসগুলো বিশেষভাবে সাহায্য করবে বা এখানে হেল্পফুলনেস হিসেবে থেকে যাবে। চলো সেগুলো কি বলছে, ডায়াফ্রাম অর্থাৎ মধ্যচ্ছদা, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল বিটুইন দ্য রিবস আমরা জানি 12 পেয়ার্স হয়, যেটি স্টারনামের সঙ্গে যুক্ত থাকে, যেটি কীরকম না ভার্টিব্রাল কলামের থেকে যদি দেখো এইটা স্টারনাম হয়, স্টারনাম থেকে এইভাবে যেতে থাকে, স্টারনামের সাথে সংযুক্ত থাকার ফলে। তাহলে এইটা যদি আমরা বাইরের দিক থেকে দেখি তাহলে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, ভেতরের দিক থেকে দেখলে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। হ্যাঁ, তো
সেই এক্সটার্নাল আর ইন্টারকস্টাল মাসেলগুলো রিবসের কী করবে না, হেল্প ইন দ্য জেনারেশন অফ সাচ গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টগুলোকে কিন্তু সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করবে। এবার যদি দেখো যে মেকানিজম সম্পর্কে ধারণা, মেকানিজম কি কি রয়েছে না, মেকানিজম ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা দুই প্রকার মেকানিজমের কথা উল্লেখ পাচ্ছি, একটা ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। তো ইন্সপিরেশন কি বলছে, ইন্সপিরেশন মানে অলওয়েজ ইনক্রিজ দ্য থোরাসিক ভলিউম অ্যান্ড দেয়ার পালমোনারি ভলিউম, ঠিক আছে, বাই ইনক্রিজ দ্য থোরাসিক ভলিউম অ্যান্ড দেয়ার বাই দ্য পালমোনারি ভলিউম। ইন্সপিরেশনের প্রশ্বাসের ক্ষেত্রে সর্বদা ইনক্রিজ হবে, এক্সপিরেশনে সর্বদা রিডিউস হবে অ্যাজ পার সেম ভ্যালু। ওকে, হ্যাঁ। এছাড়া কি কি বিষয়বস্তু রয়েছে চলো একটু দেখে নিই। এছাড়া দেখো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমরা কি কি পাবো। হিউম্যান রেসপিরেটরি সিস্টেম জানতে গেলে প্রথমেই আমাকে জানতে হবে রেসপিরেটরি ভলিউম সম্পর্কে, মানে কীরকম ভলিউমস রয়েছে, তার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটিসগুলো কীরকম রয়েছে সেই সম্পর্কে আমাকে পূর্ণ ধারণা নিতে হবে। তো সেই ভলিউমগুলি এবং ক্যাপাসিটিসগুলি কি কি আছে চলো একটু দেখে নিই আমরা। দেখো ভলিউমের মধ্যে প্রথমেই পড়ছে টিভি, সব শর্ট ফর্মে দেওয়া রয়েছে তোমাদের একদম রেডি করে, যেগুলি এনসিআরটি থেকে তোমরা অবশ্যই এক্সপ্লেনেশন ফর্মগুলিকে দেখে নাও যাতে অনেক অংশে তোমাদের সুবিধা হয়। আমি তো অবশ্যই বলে দেব, টিভি মানে টাইডাল ভলিউম, আইআরভি মানে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইআরভি মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আরভি বলে রেসিডুয়াল ভলিউম, আইসি মানে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ইসি মানে এক্সপিরেটরি ক্যাপাসিটি। হ্যাঁ, তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের ফুল ফর্ম, তার ভলিউমের পরিমাণ সেই সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। হ্যাঁ, আর এরপরে যেটা আরও দুটো পাচ্ছি, একটা হচ্ছে এফআরসি আর একটা হচ্ছে টিএলসি। টিএলসিটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুরবার এসছে, টোটাল লাং ক্যাপাসিটি, সেগুলো এক টিএলসিটা একত্রিত অবস্থা, তার আন্ডারে কী কী থাকছে দেখো, আরভি রেসিডুয়াল ভলিউম থাকছে, ইআরভি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম থাকছে, টিভি টাইডাল ভলিউম থাকছে, আইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম থাকছে। তার টোটাল পরিমাণ কত অবশ্যই তোমরা এনসিআরটি থেকে পড়ে নিয়ে কমেন্ট বক্সে জানাও। এটা তোমাদের হোমওয়ার্ক স্বরূপ যে তোমরা কতখানি সেই জিনিসটি সম্পর্কে অবগত হলে বা শিখলে সেটাও ধারণা পাওয়া যাবে। আর যারা পুরনো ক্লাস করছো জানো, তারা অবশ্যই কমেন্ট বক্সে টিএলসির ভলিউম কত জানিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমি জানবো তোমরা এই বিষয় সম্পর্কে অনেকটাই রপ্ত করতে পেরেছো। পরবর্তীকালে এছাড়া আর কি থাকে, হ্যাঁ, এছাড়া আর কি থাকে দেখো, এখানে আমরা বলছিলাম যে ইন্টারকস্টাল মাসেলের ব্যাপারটা, সেটা একটা ছোট্ট করে ডায়াগ্রাম ভিউতে দেখানো রয়েছে, আশা করি তোমরা সেই ব্যাপারে বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে আমরা যে বিষয় নিয়ে এগিয়ে যাব সেটা চলো দেখে নিই। হ্যাঁ, কি বলছে না, এই টোটাল যে ব্রিদিং ব্যাপারটা, সেই ব্যাপারটার কন্ডাকশন পোর্শনগুলো কীভাবে হতে থাকে, কন্ডাকশন কিভাবে করবে। হ্যাঁ, কন্ডাকশন পোর্শনের নেমগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, সেগুলো কি কি রয়েছে কন্ডাকশন পোর্শনের মধ্যে। কন্ডাকশন পোর্শনের মধ্যে প্রথমেই দেখো, ভালো করে লক্ষ্য করো, দেখো নস্ট্রিল, ন্যাসাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ব্রঙ্কাই, এরপরে আরও রয়েছে ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলাই স্যাক। এরপরে আরও দুটো রয়েছে, ব্রঙ্কাই মানে সঙ্গে সঙ্গে লাংসে ঢুকে গেল, সেই জন্য আর পয়েন্টটা করা নেই, তোমরা অবশ্যই লিখে নিতে পারো যে নস্ট্রিলের পর ন্যাসাল ক্যাভিটি, ন্যাসাল ক্যাভিটির পর ফ্যারিংস, ফ্যারিংসের পর ল্যারিংস, তারপরে ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস অ্যান্ড এয়ার স্যাক বা অ্যালভিওলাই অফ লাংস। অর্থাৎ এই পথে শ্বাসবায়ু একদম পরিবেশ থেকে ওটুযুক্ত বায়ু লাংসের মধ্যে প্রবেশ করছে এবং পুনরায় লাংস থেকে আবার এই একদম অ্যালভিওলাই শ্যাক থেকে ঠিক বিপরীত পথে, হ্যাঁ, যদি এই পথে প্রবেশ করে, ঠিক একদম নস্ট্রিল দিয়ে যদি প্রবেশ করে, আমরা যদি দেখি যে নস্ট্রিল দিয়ে সেই জিনিসটা প্রবেশ করছে ওটুযুক্ত বায়ু এবং অ্যালভিওলাইয়ে শেষ হচ্ছে, অ্যালভিওলাই থেকে পুনরায় একই পথে রিলিজ করার সময় CO2 যুক্ত বায়ু কিন্তু বায়ুমণ্ডলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো যে রেসপিরেটরি পোর্শনের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা কে রাখছে না, সবথেকে বড় ভূমিকা রাখছে, একদম ভালোভাবে জেনে নিতে হবে, 1 পেয়ার্স অফ লাংস। হ্যাঁ, সেখানে কত রয়েছে, 300 মিলিয়নস এয়ার অ্যালভিওলাই, আইদার তোমরা সেটাকে এয়ার স্যাক নামেও জানতে পারো। হ্যাঁ, এয়ার স্যাক নামেও তোমরা পরিচিত করতে পারো। হ্যাঁ, অর্থাৎ বায়ুথলি বাংলাতে জানলে। হ্যাঁ, এবার এক্সচেঞ্জ অফ গ্যাসেস কীরকমভাবে হয়ে থাকে, এক্সচেঞ্জ অফ গ্যাসেস সর্বদা কিন্তু দুটো জিনিসের উপর ডিপেন্ডেবল, একটা PCO2 আর একটা PO2, পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন, সেই সম্পর্কে একটু পূর্ণ ধারণা তোমাদের রেডি রাখতে হবে। এছাড়া এই চ্যাপ্টারের কনসেপ্ট ম্যাপে আর কি কি জানতে হবে, যা এনসিআরটিকে তোমাদের ভালোভাবে থরলি পড়তে গেলে
দেখো থরলি পড়তে গেলে আর যেটা জানতে হবে সেটি কি না ট্রান্সপোর্ট অফ ব্লাড ইন ট্রান্সপোর্ট কোথায় ঘটবে ইন ব্লাড মিডিয়াম, হ্যাঁ অফ ট্রান্সপোর্ট ফর O2 অ্যান্ড CO2 97% অফ RBC, রিমেনিং 3% of O2 is carried in a dissolved state through the plasma. ব্লাডের মধ্যে কত দেখো RBC অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল এরিথ্রোসাইট যাকে বলা হয় তার মধ্যে 97%, বাকি 3% অনলি দ্য প্লাজমা, তার মধ্যে কিন্তু O2 এর কনজিউমেশন থাকছে বা ক্যারিড থাকছে বা ডিজলভড হয়ে যাচ্ছে। এখানে পার্সেন্টেজ তুলে প্রশ্ন এসেছে, তো অবশ্যই তোমাদেরকে এই বিষয়টা সম্পর্কে অবগত থাক। আর কি রয়েছে দেখো না রেগুলেশন অফ রেসপিরেশন, কিভাবে রেগুলেশন হবে। আমরা জানি ইম্পর্টেন্ট ভিউ এটা এখান থেকে পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন এসেছে, তাই তোমাদের সঠিকভাবে সেই সম্পর্কে বুঝে নিতে হবে। আবারও বলি, যারা এনসিআরটি সম্পূর্ণ এনসিআরটিকে ছেঁকে নিয়ে খুব সংক্ষেপে কনসেপ্ট ম্যাপ করানো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 17, যারা অবশ্যই প্রথম দেখছো সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দিয়ে দেবে এই জাতীয় ক্লাসের নোটিফিকেশন পেতে, এবং অবশ্যই তোমাকে যদি দেখতে পাও জিনিসগুলি বুঝতে পারো, অবশ্যই তোমাকে একটি লাইক বাটন প্রেস করতে হবে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, এবং তোমাদেরকে এই ভিডিওটি বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ তথাপি যারা এনসিইআরটি নিয়ে মেডিকেল অ্যাসপিরেন্টস সেই জাতীয় প্রিপারেশন নিচ্ছে, জানে না যে এই চ্যানেলে এইভাবে সুন্দরভাবে ফ্রি ক্লাসগুলো করানো হয়, তাই অবশ্যই যুক্ত হতে একটু জয়েন করতে জানিয়ে দাও, এটি তোমাদের দায়িত্ব। আশা রাখি তোমরা সেটি পূরণ করবে। হ্যাঁ, এবার দেখো আমরা যেটা বলছিলাম যে রেগুলেশন অফ রেসপিরেশন কয় প্রকার? 3 প্রকার, একদম নাম্বারিং করে নিতে পারো। নার্ভাস, দ্বিতীয় রয়েছে দেখো মেকানিক্যাল, তৃতীয় রয়েছে দেখো কেমিক্যাল। 3টে বিষয় সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া রয়েছে, নার্ভাস, মেকানিক্যাল এবং কেমিক্যাল, যেটি রেগুলেশন অফ রেসপিরেশন। এছাড়া আমাদের এনসিআরটিতে আর কি বিষয়ের সম্পর্কে আলোচনা রয়েছে, সেটা রয়েছে ডিসঅর্ডারের মধ্যে আমরা প্রথমেই পড়বো অ্যাস্থমা, ইটস মিন দ্য হাঁপানি, যাদের শ্বাসকষ্ট রোগ আছে, হ্যাঁ তারা কিন্তু এই ব্রিদিংয়ের এটা একটা ডিসঅর্ডার, তো সেই সম্পর্কে আমরা অবগত করব। এছাড়া এমফাইসেমা, যারা অধিক ধূম্রপায়ী ব্যক্তি, ধূম্রপান করে, হ্যাঁ বা সুকটান, মজা নাই এক প্রকার বলতে পারো, হ্যাঁ তো সেই এমফাইসেমা কেন হয় সেগুলো এখানে পড়বো। এছাড়া পড়ছে দেখো না অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার মানে কর্মক্ষেত্রে, বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত থাকার জন্য তাদের যদি শ্বাসতন্ত্রের গোলযোগজনিত রোগগুলি হতে থাকে, যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদের বলে দিতে পারি, অ্যানথ্রাকোসিস, কয়লা কারখানায় যারা কাজ করে তাদের জন্য হতে পারে, সিলিকোসিস, যারা সিলিকনের কারখানায় কাজ করে তাদের কারণে হতে পারে, লাংসে প্রবেশ করে ছোট ছোট কণা এবং সেখান থেকে ডিজিজ তৈরি করবে। এছাড়া ভিসিনোসিস, তুলোতে যারা কাজ করে সেরকম, তো বিভিন্ন ব্যাপার রয়েছে, সেই সম্পর্কে আমরা এই ক্লাসগুলি পরবর্তীতে আরও পূর্ণভাবে এক্সপ্লেনেশনে জানবো, এবং ক্রমান্বয়ে এই ক্লাসগুলি আগামী দিনে চলতে থাকবে। আমরা ব্রিদিং রেসপিরেশন চ্যাপ্টার 17 থেকে শুরু করলাম, আগামী নিট 2023কে টার্গেট করে, হ্যাঁ 2023 সালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য আমরা টার্গেট করে সেই সম্পর্কে জানতে শুরু করেছি, বা এক কথায় এক্সপিরিয়েন্স বেস ক্লাসগুলি করতে থাকবো, তাই অবশ্যই তোমরা সেই সম্পর্কে অবগত হও, করতে থাকো, নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য এগিয়ে যেতে থাকো। সো তোমাদের এটাই বলবো যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো লেগে থাকলে অবশ্যই ফিডব্যাক দিয়ে তোমরা জানাবে, হ্যাঁ এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সি ইউ।